নমস্কার। হুগলি সমাজ বিজ্ঞান কেন্দ্রের আমন্ত্রণে অমিতাভ বন্ধু স্মারক বক্তৃতায় আমন্ত্রিত হয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি ঠিক বক্তা নই, লেখার চেষ্টা করি। যদিও গত জুলাই মাসে আমি যে চাকুরি থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার আগে পর্যন্ত আমার ভাত কাপড়ের বন্দোবস্ত হতো কথা বলেই, মানে শিক্ষকতা আর কি। তো কিন্তু ঠিক বক্তৃতা বলতে যা বোঝায় সেটা আমি দেওয়ার লোক ঠিক নই। তো আমি লেখালেখি এবং লেখালেখির যে প্রক্রিয়া তার সঙ্গে বক্তৃতার যে খুব একটা যোগাযোগ আছে তাও নয়, বরং আমার কখনো কখনো মনে হয় হয়তো একটা বিরোধও আছে। তো যাই হোক, আমি ওই লেখালেখির জন্য যে ঘোরাঘুরি করি সেইখান থেকে যে অভিজ্ঞতা এবং যে উপলব্ধি হয় সেটা আমার ভাগ করে নিতে বেশ ভালোই লাগে মানুষজনের সঙ্গে। তো আজকে সেরকমই একটা চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার কিছু উপলব্ধি, কিছু অভিজ্ঞতা, কিছু অনুভূতি ভাগ করে নেওয়ার। যে মানুষটির আমাকে মানে আমার দাদার মতো অগ্রজ প্রতিম অলোক দা মানে আমার চাকরি জীবনের মানে শ্রেষ্ঠ পাওনা হচ্ছে কিছু মানুষের সঙ্গ, তার মধ্যে অবশ্যই অলোকদা একজন। অলোকদার কাছ থেকে নানাভাবে ঋদ্ধ হয়েছি বিভিন্ন সময়। তো অলোকদা যখন বললেন যে তোমাকে এখানে আসতে হবে, বলতে হবে, তো আমি অলোকদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি নিয়ে বলবো। তো অলোকদা আমায় বললেন ওরা তোমার কাছ থেকে সত্যি রূপকথার যে তুমি ওই নিয়মগিরি আদিবাসী ইত্যাদি নিয়ে যে কাজ করেছো সেটা নিয়ে ওরা শুনতে চান। তো আমি যেটা অলোকদাকে বললাম যে আসলে সেটা তো আমি বইটা লিখেছি 2011 সালে, প্রায় 15 বছর হতে চললো। ইতিমধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, নিয়মগিরির গল্পটাও এখন একটা অন্যরকম অবস্থার মধ্যে আছে। আমারও ইতিমধ্যে অনেকটা পথ আমি অতিক্রম করেছি জীবনের এবং অভিজ্ঞতার। তো আমি যেটা নিয়ে বলবো, ঠিক নিয়মগিরিটা তো অবশ্যই আসবে, সত্যি রূপকথার গল্প, কিন্তু আমি একটা নাম দিয়েছি রূপকথারা কেমন আছে আজকের সময় দাঁড়িয়ে। প্রায় 15 বছর আগে যখন সত্যি রূপকথা লিখেছিলাম তখন যে অবস্থায় আমাদের দেশটা ছিল বা পরিপার্শ্ব যে অবস্থায় ছিল তার থেকে আজকে পরিবর্তন কি ঘটেছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি আসলে, এবং এই রূপকথাগুলো কেমন আছে। এবার রূপকথা কথাটা বললেই আমাদের মাথায় যে ছবিটা ভেসে ওঠে ভূত পেতনি দত্তিদানোর গল্প এবং শিশুদের জন্য শিশুতোষ কাহিনী। হ্যাঁ, ভূত পেতনি দত্তিদানোর রূপকথায় অবশ্যই আছে, কিন্তু এই রূপকথাকে শিশুদের একচেটিয়া করে দেওয়া এটা কিন্তু একটা ষড়যন্ত্র, এবং খুব পুরনো নয়, এটা মোটামুটি আধুনিক কালের একটা ষড়যন্ত্র। আমরা যদি কথাটাকে যদি আরেকটু সংজ্ঞাটাকে যদি একটু বিস্তৃত করে দেখি, লোককথা বা লোককাহিনী বা আখ্যান, তাহলে কিন্তু আমরা দেখব এটা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। মানে সেই মানুষের সভ্যতার আদিকাল থেকেই মানুষ কাহিনী বলছে, গল্প বলছে, লোককাহিনী বলছে। রূপকথা আমরা মোটামুটি ইংরেজিতে ফেয়ারি টেল বা রূপকথা সেগুলোকেই বলি, যেখানে অতীন্দ্রিয়, জাদুকরী, অলৌকিক উপাদান রয়েছে। তো এমন লোককাহিনী সজীব প্রাচীন মানে বহমান লোককাহিনী খুঁজে পাওয়া মুশকিল যেখানে অলৌকিক, জাদু বা অতীন্দ্রিয়র কোনো উপাদান নেই। মোটামুটি ভাবে 19 শতকের শেষ দিকে ভিক্টোরীয় যে রুচি এবং ভাবনা চিন্তা এবং তার সঙ্গে যে ইউরোপে যে বাস্তবতাবাদের উত্থান ঘটল, সেই সময় থেকেই মোটামুটি এই রূপকথাকে একটা আলাদা করে দেওয়া এবং যাকে ইংরেজিতে বলে স্যানিটাইজ করে দেওয়া, অর্থাৎ রূপকথার মধ্যে থেকে যে উপাদানগুলো, বড়দের উপাদানগুলোকে বার করে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা হলো এবং ছোটদের জগতে পাঠানোর অবস্থা। কিন্তু আমরা যদি দেখি, খেয়াল করলে দেখবেন অধিকাংশ রূপকথা যেগুলো খুব
স্থায়ী এবং সজীব, ধরা যাক আরো প্রয়োজনীয়, বা গ্রিমস টেলস, সেগুলো কিন্তু ঠিক ছোটদের জন্য তৈরি হয়নি, এবং তার যে প্রচলিত যে জনপ্রিয় ভার্সনগুলো সারা ইউরোপে বা অন্যত্র চলেছে, সেগুলো কিন্তু ঠিক ছোটদের জন্য নয়। এমনকি আমাদের যেসব রূপকথাগুলো আমরা ছোটবেলায় পড়েছি, ঠাকুরমার ঝুলির মতো ইত্যাদি, সেখানেও খেয়াল করলে দেখবো তার মধ্যে কিন্তু এমন কিছু কিছু উপাদান রয়ে গেছে যেটা কিন্তু তার মধ্যে প্রচুর মাত্রায় ভায়োলেন্স, নৃশংসা, হিংসা, রক্ত, অবদমিত যৌন আবেগ ইত্যাদি রয়েছে, যেটা কিন্তু ঠিক শিশুদের জন্যে তৈরি এরকম নয়। এবং সবসময় যে ন্যায়ের সত্যের জয় হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, তাও নয়। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা অন্তর্লীন সংঘাত এবং হিংসা কিন্তু রয়েছে, একটা ভায়োলেন্স কিন্তু রয়েছে। তো এই যে রূপকথা, আমি যদি রূপকথা বলি, এই রূপকথার মধ্যে মানুষ বাঁচে, বিশ্বজুড়ে মানুষ বেঁচে এসেছে। একটি নির্দিষ্ট নাগরিক শ্রেণী, মূলত পাশ্চাত্য শিক্ষার আলোয় আসা যে শ্রেণী, আমরা এই রূপকথাটাকে একটা আমাদের দৈনন্দিন জীবন এবং বিনোদন থেকে নির্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করেছি মোটামুটি 19 শতক থেকে। কিন্তু এই শ্রেণীটা তো খুব বড় নয়, এর বাইরে যে বিস্তীর্ণ অঞ্চলের যে বিশাল সংখ্যক মানুষ, তারা কিন্তু রূপকথা, লোককাহিনী কিন্তু জীবনের শ্বাস প্রশ্বাসের মতো তাদের জীবনের অংশ বা অঙ্গ। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে সাক্ষরতার হার খুব কম, আমাদের সংস্কৃতি অনেক বেশি মৌখিক সংস্কৃতি সারা দেশ জুড়ে, এবং এখনো স্বাধীনতার এত বছর পরেও সাক্ষরতার প্রসার ঘটলেও এই মৌখিক সংস্কৃতির একটা খুব ভীষণ রকম জোরালো এবং সবল এবং সজীব বাস্তব, সেখানে মানুষ রূপকথার ভেতরে বাস করে। রূপকথা শব্দটাকে যদি একটু ভেতরে তাকাই, দুটো জিনিস আছে রূপকথার মধ্যে। রূপক শব্দটি আছে, রূপক, ফেবল, রূপকাশ্রয়ী। আমরা জানি রূপকের ভেতর দিয়ে বা একটা কখনো কখনো কিছু শিক্ষা বা নীতি কাহিনী প্রবাহিত হয়, একটা উইজডম একটা সমাজের, একটা গোষ্ঠীর এর ভেতর দিয়ে কখনো কখনো চলে। আর রূপকথার মধ্যে আরেকটা যেটা আছে হচ্ছে রূপ। রূপ মানে আমরা সাধারণভাবে বুঝি সৌন্দর্য। সৌন্দর্য মানুষের কল্পনার সৌন্দর্য, মানুষের ভাষা দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করতে পারার যে সৌন্দর্য। এবং রূপ অর্থাৎ ভাষা দিয়ে বয়ন করে আপাতভাবে অসংলগ্ন বিচ্ছিন্ন ঘটনা প্রবাহ বা বিষয়কে জুড়তে পারার যে সৌন্দর্য, রূপকথা কিন্তু এই জিনিসটা করে। ফলে রূপকথা ভীষণভাবেই একটি জোর হয়ে গেল, ঠিক আছে, বাইরে শোনা যাচ্ছে না। আছে তো এইভাবে রূপকথা চলে, রূপকথার ভেতরে নানা ধরনের খেলা চলে, এবং এই রূপকথার ভেতরে মানুষ বাঁচে, রূপকথা মানুষ সৃষ্টি করে, এবং সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে। খুব প্রাগৈতিহাসিক কালে গুহাবাসী মানুষ শিকার করে এসে ওই গুহাতে বা তাদের আস্তানাতে আগুন জেলে আগুন ঘিরে বসে তারা কিন্তু রূপকথা বুনতেন। তারা দেয়ালে গুহাচিত্র, গুহার গায়ে ছবি আঁকতেন, যেগুলো এখনো আমরা দেখতে পাই, আর ভাষা দিয়ে তারা রূপকথা বুনতেন। ভাষা যা সেই সময় সবচেয়ে কি বলবো সফিস্টিকেটেড, আধুনিকতম প্রযুক্তি ছিল মানুষের সৃষ্টি করা, আজও তাই। ভাষা এমন একটা জিনিস যে খুব নির্দিষ্ট কিছু, প্রতিটি ভাষারই কিছু নির্দিষ্ট কিছু নিয়ম বা সেট অফ রুলস আছে, শব্দ সংস্থাপনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা খুব ফাইনাইট, সিনট্যাক্স যাকে আমরা বলি।
কিন্তু এই খুব লিমিটেড নির্দিষ্ট কতগুলো সিনট্যাক্সের নীতি দিয়ে বা ব্যাকরণ দিয়ে কিন্তু অনন্ত ভেরিয়েশন সম্ভব। ভাষা এমন একটা জিনিস, ভাষা এমন একটা প্রযুক্তি, এবং এই ভাষাকে ব্যবহার করে মানুষ, জনগোষ্ঠী সেই আদিমকালে গুহায় আগুনের চারদিকে বসে শিকারের পর শিকার কেন্দ্রিক বা ইত্যাদি তারা গল্প বুনতো। আজকে আমরা নৃতাত্ত্বিকদের কাছ থেকে জানতে পারি যে ওই গুহাচিত্রে যে ছবিগুলো আঁকা হতো সেটা নিছক বিনোদনের জন্য নয়, তার সঙ্গে একটা বিশ্বাস জড়িয়েছিল যে ওই ছবিগুলো এঁকে আসলে একটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই বাস্তবটা, একটা জাদুকরী ভাবনা কাজ করতো, যে একটা জাদু তৈরি হচ্ছে, যে জাদুটা ওই বন্য পশুটিকে নিয়ন্ত্রণ করতে মানুষকে সাহায্য করছে। ঠিক সেইভাবেই কিন্তু এই রূপকথা বুনে মানুষ কিন্তু তার চারপাশের যে রহস্যময়, অজানা, ভয়াল যে প্রকৃতির যে শক্তিগুলো এবং যে ঘটনাগুলো, সেইটাকে বোঝার চেষ্টা করত। অর্থাৎ গল্প বুনে, শব্দ বুনে মানুষ কিন্তু একটা ম্যাজিক্যাল একটা ধারণার, যেখান থেকে আমরা পরবর্তীকালে মিথ বা পুরাণের কথা বলি, তার সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে জড়িয়ে আছে একটা বিশ্বাস, একটা সৃষ্টি, একটা আপাত অসংলগ্ন ঘটনা প্রবাহকে এবং বিষয়কে জোড়া, এবং এই জোড়ার মধ্যে দিয়ে একটা বাস্তব, চারপাশের বাস্তবকে কোনো একটা ভাবে নিয়ন্ত্রণ করতে পারার একটা ভাবনা কিন্তু সেই আদিকাল থেকে কাজ করছে এবং সেটা প্রবাহিত হয়ে এসছে। আগেও বললাম যে গুহাচিত্র আমরা দেখতে পাই বেশিরভাগ জায়গাতেই, সেগুলো রক্ষিত আছে, অনেক হারিয়ে গিয়েছে, অনেক রয়েছে এখন অনাবিষ্কৃত। আমি খুব সম্প্রতি ছত্তিশগড়ে একটা জঙ্গলে হাইকিং এ গেছিলাম, সেখানে আমরা একটি গুহা পেলাম, একদম আবিষ্কার করিনি, কিন্তু খুব একটা কেউ জানে না, এবং তার মধ্যে বেশ কিছু গুহাচিত্র রয়েছে যেগুলো কেউই সেখানে গিয়ে কোনো কাজ করেনি, সেটা একেবারেই নতুন, আমরা জানি। এরকম অসংখ্য রয়েছে এখনো আবিষ্কারের অপেক্ষায়, অসংখ্য হারিয়ে গিয়েছে কিন্তু সংরক্ষিত আছে। গুহাচিত্র আমরা দেখতে পাই, কিন্তু রূপকথা ওই গুহাচিত্রের নিচে বসে, এমনকি তারা যে আগুন জ্বালতেন সেই আগুনের চিহ্ন পাথরের গায়ে রয়েছে, কিন্তু তারা কি কথা বলতেন সেটা তো হারিয়ে গিয়েছে, সেটা আমরা পাই না। কিন্তু হারিয়ে বোধহয় যায়নি পুরোপুরি। এখনো খুব প্রাচীন যে মিথ, পুরাণ বা রূপকথা বা কল্পকাহিনী বা আখ্যানের মধ্যে কিন্তু সেই প্রাচীন যে কাহিনী কাঠামো, তার রেশ কিন্তু রয়ে গিয়েছে, যাকে বলা হয় আর্কিটাইপ। অর্থাৎ ঠিক যেরকম বললাম, ভাষার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বা শব্দ সংস্থাপনের কিছু নির্দিষ্ট নিয়ম দিয়ে যেরকম অগুন্তি, অনন্ত নতুন কম্বিনেশন সৃষ্টি করা যায়, সেরকম ভাবেই কিন্তু রূপকথা তার এই বিবিধ বৈচিত্র্যের মধ্যেও কিন্তু তার কতগুলো নির্দিষ্ট কিছু কাহিনী কঙ্কাল রয়েছে। যদি আমি আর্কিটাইপকে কাহিনী কঙ্কাল বলি, খুব কিছু নির্দিষ্ট কাহিনী কঙ্কাল, সেগুলোই কিন্তু নানাভাবে, নানান প্রবাহের মধ্যে, ঘটনা প্রবাহে বা নানান চরিত্র, নানান ইয়ের মধ্যে দিয়ে সেগুলো চলতে থাকে। এবং আরেকটু খেয়াল করলে আমরা দেখবো এই রূপকথার আরো কয়েকটি নির্দিষ্ট জিনিস আমরা দেখতে পাই। এই রূপকথা বলি, রূপকথা কথাটা বারবার ব্যবহার করছি, কিন্তু আমি প্রথমেই বললাম আমি এটা ব্যাপক অর্থে ব্যবহার করছি। রূপকথা বলতে আমি এখানে আখ্যান বা কাহিনী বা এই সবটাকেই বোঝাচ্ছি। সাধারণভাবে এই রূপকথাগুলো সৃষ্টি হয় এবং টিকে থাকে একটি নির্দিষ্ট স্থান নির্ভর, একটি স্থানের সঙ্গে যুক্ত থাকে এবং একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকে। রূপকথার শেকড় চালিয়ে যায় একটি নির্দিষ্ট স্থান বা ভূমিতে, এবং সেখান থেকেই সে রস সংগ্রহ করে এবং সেটা সঞ্চারিত হতে থাকে। যদিও এমন নয়, ঠিক যেভাবে বীজ ধান একটি জনগোষ্ঠীর মধ্যে রক্ষিত হয় এবং সেই বীজ ধান সঞ্চয়, গ্রামে আমরা জানি চাষির বাড়িতে একটা বীজ ধান রাখার একটি গোলা থাকে এবং সেটা খুব সযত্নে রক্ষিত এবং সেটাকে পবিত্র মনে করা হয়, সেটার মধ্যে একটা সেক্রেটনেসের বোধ থাকে। ঠিক সেইভাবে রূপকথাগুলোরও কিন্তু একটা
স্থানিক শিকড় থেকে যায়। তা বলে কি এই নয় যে রূপকথাগুলো কি একই জায়গায় থাকে? রূপকথা কি পরিযায়ী হয় না? রূপকথা পরিযায়ীও হয়। যেভাবে বীজ উড়ে যায়, যেভাবে বিভিন্ন গাছের বীজ হাওয়ায় উড়ে উড়ে অনেক দূরে চলে যায়, এমনকি ইউরোপ থেকে ওক গাছের বীজ উড়ে আটলান্টিক পার হয়ে আমেরিকা মার্কিন মহাদেশেও সেই বীজ থেকে অঙ্কুরিত হয়। সেইভাবে গল্প চলে, রূপকথা চলে। তার খুব কয়েকটি অত্যন্ত সবারই জানা আমাদের উদাহরণ রয়েছে, যেমন কথাশরীত সাগরের গল্প আমরা জানি প্রাচ্য থেকে পাশ্চাত্যের দিকে গিয়েছে, আরব্য রজনী হয়েছে। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন লেখকদের হাতে সেগুলো নানাভাবে, কখনো বোকাচিওর, ইটালির বোকাচিওর হাতে ডেকামেরন হয়েছে, কখনো অন্য কিছু হয়েছে। সাধারণত এই গল্পগুলো, গল্পের বীজগুলো চলেছে প্রাচীনকালে বণিক এবং তীর্থযাত্রীদের মারফত। জাতকের গল্প, বৌদ্ধ জাতকের গল্প বৌদ্ধ সন্ন্যাসীদের মারফত এবং বণিকদের মারফত, তীর্থযাত্রীদের মারফত গিয়েছে। ক্যান্টারবেরি টেলস খুব বিখ্যাত, আমরা জানি চসারের, যেখানে তীর্থযাত্রীরা গল্প বিনিময় করছেন। অর্থাৎ একটা যাত্রার সঙ্গে কিন্তু গল্প চলে। কিন্তু মোটামুটি ভাবে এই রূপকথাগুলো কিন্তু একটা স্থানের সঙ্গে জড়িয়ে থাকে, তার একটা স্থানিক বিশেষত্ব থাকে। এবং এই স্থানকে আজকাল যেটাকে আধুনিক পরিভাষায় বলা হয় ইকোলজিক্যাল কমন্স, সেটা কমন্স বললেই সাধারণত আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে পবিত্র বনাঞ্চল বা সেক্রেড গ্রোভ, যেটা আদিবাসীদের থাকে। বেশিরভাগ আদিবাসীদের তাদের গ্রামের, তাদের বসতির আশেপাশে একটি বনাঞ্চল থাকে, যেটা পবিত্র বনাঞ্চল, যেখানে তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন এবং যেখানে সাধারণত দেখা যায় একটা জীববৈচিত্র্যের আকর হয়ে ওঠে। কারণ সেখানে তারা অকারণে, প্রয়োজন ছাড়া সেখানে তারা একটিও পাতা তোলেন না বা কোনোভাবে অনিষ্ট করেন না। সাধারণত যেখানে অরণ্যবাসীদের এতে দেখা যায় যে চারণভূমি, সেটাকেও কমন্স বলা হয়, অর্থাৎ সেটা সবার অধিকার রয়েছে। এই কমন্স কিন্তু সংবিধান স্বীকৃত এখন। 2006 সালে যে বন অধিকার আইন আমাদের দেশে চালু হয়, সেখানে কিন্তু পরিষ্কারভাবেই বনবাসী মানুষদের অধিকার রয়েছে কমন্সে, যেটাকে কৌম জমি বলা যেতে পারে। কৌম জমি, কখনো কোথাও কোথাও থান বলে, কৌম বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়। আমি সম্প্রতি ছত্তিশগড়ে ওরকম একটি এতে ছিলাম, IIT ভিলাইতে। সেখানে বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছিলেন, কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে বিভিন্ন ভারতের মারাঠি, কন্নড়, তামিল, বিভিন্ন ভাষার তার নিজস্ব ভাষা রয়েছে এই কমন্স সম্পর্কে। আমরা বাংলাতে, আমায় জিজ্ঞেস করছিল বাংলায় কি বলা হবে। বাংলায় আমার থান কথাটি মনে এলো, স্থান থেকে থান। হয়তো আর কোনো অন্য প্রতিশব্দ স্থানীয় আছে কিনা আমি জানি না। কিন্তু আমি যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, গাঙ্গেয় বঙ্গে আমাদের এখানে তো সেভাবে জঙ্গল, মানে কোনো স্থায়ী বনাঞ্চল ওরকম ভাবে খুব কম, এবং এমন একটা স্থান যেখানে সারাক্ষণ নদী সরছে, পাড় ভাঙছে, অর্থাৎ মানুষের বসতিও কিন্তু বদলেছে বিভিন্ন কালে কালে। অর্থাৎ এই যে শেকড় গিঁথে থাকা একটা জনগোষ্ঠী একটি স্থানে শিকড় গেঁথে থাকা একটি জনগোষ্ঠীর যে ধারণা, যেটা ভারতের অন্যত্র বা পৃথিবীর অন্যত্র যেটা যেভাবে দেখা যায়, আমাদের এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। এখানে মানুষের ঠাঁই বদল হয়েছে মূলত এই গাঙ্গেয় ভূমিতে নদীর সরে যাওয়া, পাড় ভাঙা, বন্যা এবং পরিবর্তনের ফলে, যে কারণে খুব প্রাচীন জনপদ তার রেশ ওভাবে পাওয়া বা তার প্রত্নতাত্ত্বিক গিয়ে পাওয়াও খুব মুশকিল হয়, কারণ সেগুলো ঢেকে যায়, হারিয়ে যায়, নদী সরে যায়। তো এবং আমি যদি একেবারে দক্ষিণবঙ্গের দিকে যাই, তাহলে যে আমাদের যে আশ্চর্য একটি অঞ্চল আমাদের ঘরের কাছেই রয়েছে, যা সম্পর্কে আমরা সাধারণত খুব একটা সচেতন থাকি না, শীতকাল এলে অবশ্য সেখানে বেড়াতে যাই, সেটা হচ্ছে সুন্দরবন।
যেটা একটা বায়োস্ফিয়ার এবং যেখানে জল আর জমি সারাক্ষণ পরস্পরে যাকে বলে শাটল কক নিয়ে খেলার মতো হাত বদল হয়ে চলেছে। এবং আধুনিক কালে ভূবিদেরা বলেন যে ওটা ঠিক মানে সুন্দরবন না জল না ডাঙা একটা জমি, ইংরেজিতে বলা হয় টেরা অ্যাকোয়া। তো এরকম একটি অঞ্চল টেরা অ্যাকোয়া, যেখানে জঙ্গল রয়েছে, যেখানে মানুষের বসতি রয়েছে এবং খুব প্রাচীনকাল থেকেই রয়েছে। ইংরেজরা আসার পর সেটা একটা খুব সংগঠিতভাবে সেখানে বসতি স্থাপন, আবাদ স্থাপনের একটা কাজ শুরু হলো মোটামুটি 18 শতকের শেষ, 19 শতক থেকে। কিন্তু তার আগে থেকেই কিন্তু, বহু আগে থেকেই কিন্তু মানুষ ওই অঞ্চলে বসবাস করেছে। এবং এই অঞ্চলের একটি নিজস্ব রূপকথা তৈরি হয়েছে এবং টিকে থেকেছে। আমরা জানি সকলেই কম বেশি সেই রূপকথাটি, যেটা বনবিবির উপাখ্যান। আমি বনবিবির উপাখ্যান নিয়ে একটু বলবো। আমি তার আগে যে কথাগুলো বললাম, যে রূপকথার যে কতগুলি বৈশিষ্ট্য, সেটা দেখার চেষ্টা করব কিভাবে এখানে রয়েছে। বনবিবির গল্প আমরা জানি সকলেই কম বেশি, এর নানা রকম ভেরিয়েশন আছে। মোটামুটি দুটি লিখিত রূপ প্রাচীন পাওয়া যায়, একটি বনবিবি জহুরানামা আর একটি হচ্ছে বনবিবির কেরামতি। এছাড়াও সুন্দরবনে যারা জানেন সেখানকার মানুষদের মুখে তাদের কাছে নানা রকমের অন্য ভার্সন পাওয়া যায়। মোটামুটি ভাবে বনবিবির বাবা ছিলেন ইব্রাহিম তার নাম। তিনি একজন ফকির ছিলেন, সুফি ফকির, যিনি সুন্দরবনে ছিলেন। তার স্ত্রী ছিলেন ফুলবিবি। তো ফুলবিবির সন্তান হচ্ছিল না, তো বেরাহিম গুলাল বিবিকে বিবাহ করেন। তখন ফুলবিবি একটি শর্ত দেন যে ঠিক আছে তুমি বিয়ে করো, কিন্তু আমি একটা জিনিস চাইবো, যখন আমি চাইবো আমার কথা শুনতে হবে। তো বেরাহিম রাজি হয়ে যান এবং গুলাল বিবি গর্ভবতী হন কিছুকালের মধ্যে। তখন ফুলবিবি বলেন যে গুলালকে জঙ্গলে নির্বাসন দিতে হবে, এবং বেরাহিম যেহেতু কথা দিয়েছেন সেই কথা শুনে তিনি গর্ভবতী গুলাল বিবিকে জঙ্গলে নির্বাসন দেন এবং সেই জঙ্গলে গুলাল বিবির দুটি সন্তান হয়, ঈশ্বর প্রেরিত, বনবিবি আর শাহ জঙ্গলি, ভাই বোন। কিছুকাল পরে গুলাল বিবি শাহ জঙ্গলি পুত্রকে নিয়ে চলে আসেন লোকালয়ে, বনবিবি জঙ্গলেই থেকে যান। যা হয় আমাদের সমাজে, কন্যা এবং পুত্র একই সঙ্গে হলে পুত্র তার বাঁচার অধিকারটা বেশি থাকে, কন্যাকে তিনি ছেড়ে দিয়ে চলে আসেন। এবং বনবিবি জঙ্গলে বড় হতে থাকেন হরিণের আশ্রয়ে। হরিণরা তাকে প্রতিপালন করতে থাকেন 7-8 বছর। এবং ইতিমধ্যে বেরাহিমের অনুশোচনা হয়, তিনি ভুল করেছেন, তিনি সেটা বুঝতে পারেন এবং বেরাহিম নিয়ে আসেন বনবিবিকে এবং গুলাল বিবি এবং শাহ জঙ্গলিকে নিয়ে, তার পুত্র কন্যা স্ত্রীকে নিয়ে বেরাহিম মক্কায় চলে যান। মক্কায় যাবার পর সেখানে বড় হতে থাকেন বনবিবি এবং শাহ জঙ্গলি, এবং সেই মক্কাতে একজন সুফি পীরের সংস্পর্শে আসেন বনবিবি এবং শাহ জঙ্গলি, এবং সেই পীর দুই ভাই বোনকে দুটি টুপি দেন। সেই টুপি পরে বনবিবি এবং শাহ জঙ্গলি মক্কা থেকে উড়ে 18 ভাটির দেশ বলা হয়, অর্থাৎ সুন্দরবনে চলে আসেন। তো চেনা চেনা লাগছে কি, অনেকটা হ্যারি পটারের মতো, বা আমার তো ভীষণভাবে মনে হয় গুপিগাইন বাঘাবাহিনীর অনেক উপাদান এখানে রয়েছে। গুপিগাইন বাঘাবাহিনীর চটি, এখানে টুপি। চলে আসেন, এসে শাহ জঙ্গলি সেই জঙ্গল হচ্ছে কার? জঙ্গল হচ্ছে দক্ষিণ রায়ের। দক্ষিণ রায় মানে রাজা, দক্ষিণ অর্থাৎ দক্ষিণের রাজা। তিনি ঠিক পুরোপুরি মানুষ নন, তিনি লৌকিক অলৌকিকের মাঝামাঝি একটি সত্তা।
এবং দক্ষিণ রায়ের ডেরায় মানে জঙ্গলে শাহজঙ্গলি একদিন আজান পড়তে থাকেন। সেটা দক্ষিণ রায়ের কানে যেতে দক্ষিণ রায় তার একজন বন্ধুকে পাঠান খোঁজ নিতে, দেখো কে এখানে এরকম আওয়াজ করছে। তা সে এসে দেখে যে এরকম শাহজঙ্গলি আজান দিচ্ছে। তখন এসে দক্ষিণ রায় বলে, ওকে বলো চলে যেতে, এখানে ওসব হবে না, এইসব কি সব ধর্ম টর্ম এখানে, ওসব আজান টাজান এখানে হবে না। তো শাহজঙ্গলি শুনে যথারীতি প্রতিবাদ করে এবং শাহজঙ্গলির বোন বিবি সে বলে যে না, ও কে রাজা, ও আসুক, তার সঙ্গে লড়াই করব। তো দক্ষিণ রায়ের যে অনুচর যিনি গেছিলেন তিনি গিয়ে সনাতন রায়, সে গিয়ে বলে যে এরকম ও তো যাবে না এবং চ্যালেঞ্জ করছে। তখন দক্ষিণ রায় যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যখন প্রস্তুত হচ্ছেন, তখন দক্ষিণ রায়ের মা নারায়ণী তিনি বলেন, না বাছা তুই যাস নে, আমি যাচ্ছি, আমি যুদ্ধ করবো তোর হয়ে। যে নারায়ণীর সঙ্গে বনবিবির প্রবল, এবং নারায়ণী যান হচ্ছে তার ভূত প্রেত সৈন্য নিয়ে, তার যে সৈন্য সামন্ত তারা হচ্ছে সব ভূত প্রেত ইত্যাদি। এখানেও একটু গুপিগাইন বাঘাবাহিনের ছোঁয়া পাওয়া যায়, বা আরো হ্যারি পটার বা আরো অন্য কিছু, এইসব কানেক্টেড রূপকথা আসলে একটা থেকে আর একটা বয়েছে। তো প্রবল যুদ্ধ হয়, বনবিবি জিতে যান এবং বনবিবি জেতার পর কিন্তু তিনি দক্ষিণ রায়কে মানে ধরেন, কিন্তু তিনি দক্ষিণ রায়কে মারেন না এবং তিনি নারায়ণীর সঙ্গে সন্ধি স্থাপন করেন, করে তারা একটি চুক্তি করেন। বনবিবি বলেন যে দক্ষিণ রায়ের যে এলাকা জঙ্গল সেখানে সে থাকবে, আর আমার এলাকা সেখানে মানুষ থাকবে, এই শর্ত লঙ্ঘন হবে না। তো এইভাবে গল্পটা আরো এগোতে থাকে, আরো অনেক কিছু আছে, কিন্তু মূল গল্পের প্রথম মানে মূল অংশটা হচ্ছে এটা যে নারায়ণীর সঙ্গে বনবিবির যুদ্ধের পর বনবিবি নারায়ণীর সঙ্গে একটা সন্ধি চুক্তি করেন। এবং এটা আমরা যদি এই রূপকথার গল্পটার দিকে তাকাই খুঁটিয়ে, খুব অদ্ভুত, মানে আমরা যেটা বলছিলাম যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো আপাত অসংলগ্ন কিছু ঘটনা প্রবাহকে এবং বিষয়কে জোড়া। তাহলে আমরা খুব অদ্ভুত জিনিস দেখতে পাই যে কোথায় মক্কা আর কোথায় সুন্দরবন। বেরাহিম তিনি একজন সুফি ফকির যিনি সুন্দরবনে এসে বাস করছেন, এবং এটা একটা ইতিহাস, যে ইতিহাসটা আমরা অনেক সময় ভুলে যাই। সেটা হচ্ছে এই বাংলাতে কিন্তু ইসলাম এসেছে সুফিদের হাত ধরে বহু আগে। মানে আমরা যে ইতিহাস যেটা আমরা পড়ি, যে বখতিয়ার খিলজির তরবারি এবং ঘোড়ার সদর্পে ইসলামের আসার বহু আগে কিন্তু এই সুফি পীর ফকির দরবেশদের হাত ধরে কিন্তু, এবং বিশেষত দক্ষিণে এবং পূর্ব দক্ষিণ প্রান্তে কিন্তু এই সুফিরা এসছেন। এবং সুফিরা সেখানে যে কারণে ইসলামের প্রসার ঘটেছে অনেক বেশি। এবং এটা খুব মানে অদ্ভুত ব্যাপার, সেটা হলো যে পরবর্তীকালে যে অংশগুলোতে ইসলামিক শাসন কেন্দ্র ছিল, নবাবদের যে শাসন কেন্দ্র ছিল, সেখানে হিন্দু সংখ্যা বেশি মুসলমানদের থেকে, কিন্তু একদম প্রান্তিক সুন্দরবনের এবং পূর্ব দক্ষিণ প্রান্ত যেখানে জলা জঙ্গল এবং ভাটির দেশ যাকে বলে, সেখানে কিন্তু ইসলামের প্রভাব পড়ছে। এবং সেই সুফিরা কিন্তু সেই ইসলামকে সেখানে নিয়ে গেছেন। এবং তার পাশাপাশি তারা জীবনচর্যা, চাষবাস, এবং তাদের সম্পর্কে নানা রকম বলা হতো পীরদের যে কাহিনী, জাদু জানেন তারা, বন্য জন্তুকে বশ করতে পারেন, নানা রকম অলৌকিক তাদের শক্তি ধারণ করেন, এবং মানুষকে বেঁচে থাকার মন্ত্র তারা দেন, মানুষকে বেঁচে থাকতে শেখান এবং নতুন জনপদ তৈরি করান। কিছুটা আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে হুসেন মিয়ার যে চরিত্র পাই, যিনি ময়নাদ্বীপই গড়ছেন মানুষকে নিয়ে গিয়ে, সেই এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এই বাংলার ইতিহাস কিন্তু এই বনবিবি কাহিনীর মধ্যে রয়েছে।
আমরা যদি দেখি যে এই যে দক্ষিণ রায় পুরোপুরি লৌকিক নন, অলৌকিক নন, এবং নারায়ণী তার সৈন্য নিয়ে আসছেন, তারা ভূত প্রেত, অর্থাৎ লৌকিক আর অলৌকিকের মধ্যে একটা যোগসূত্র দেখতে পাচ্ছি। দুই নারী তারা অগ্রণী ভূমিকা নিয়ে লড়াই করছেন এবং সন্ধি স্থাপন হচ্ছে। ইট এন্ডস ইন এ কমেডি, ট্র্যাজেডি নয়। এটাও খুব গুরুত্বপূর্ণ যে দুই নারী যখন যুদ্ধ করেন তারা কিন্তু আলটিমেটলি সেটার নিষ্পত্তি ঘটে একটা ভালো কিছুতে, তার মধ্যে কিন্তু প্রতিহিংসা নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, জঙ্গল এবং বসতির মধ্যে একটা কোথাও এই যে একটা নিয়ম তৈরি হচ্ছে যে দক্ষিণ রায়ের অঞ্চলে দক্ষিণ রায় থাকবে, বনবিবির অঞ্চলে মানুষ থাকবে। দক্ষিণ রায় যিনি বাঘ রূপে দেখা দেয়, অর্থাৎ মানুষ এবং অন্য জীব প্রজাতির মধ্যে যে একটা যোগসূত্র দেখতে পাচ্ছি। তো এই যেটা রূপকথার যে বৈশিষ্ট্য, যে এই যে কানেক্টিং দ্য ডটস, আপাত বিচ্ছিন্ন কতগুলি বিষয় বা ঘটনাকে জোড়া একটা সুতোয় ভাষা দিয়ে যেটা করে, এবং তার মধ্যে কিন্তু ওই বললাম যে এই কাহিনীর ভেতর একটা আর্কিটাইপ বা একটি কাহিনী কঙ্কাল, যেটা অনেক দূর থেকেও চেনা যায়, খুঁজে পাওয়া যায়। 2011 সালে ওই সত্যি রূপকথার বইটি লেখার আগে আমি যখন উড়িষ্যাতে প্রথম জানতে পারি, তখন তার বেশ কিছুকাল আগে থেকেই কিন্তু বেদান্ত ওই নিয়মগিরি অঞ্চলে, আমি খুব ছোট করে নিয়মগিরির বিষয়টা বলবো কারণ এটা ইতিমধ্যেই আমি বইতে লিখেছি, হয়তো কেউ খুব পড়েছেন ইত্যাদি। আমি প্রথম জানতে পারি ইপিডব্লিউতে প্রকাশিত একটি ছোট্ট 1.5 পাতার একটি লেখাতে, বোধহয় 2000 ওই সদ্য যখন সরকার নিয়মগিরিতে বক্সাইট মাইনিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে, সেটা আর কোনো কাগজে কোনো সংবাদপত্রে কোথাও কিন্তু বেরোয়নি। কেন বেরোয়নি সেটা জানাটা খুব কঠিন ছিল না। খেয়াল করলে দেখবেন সেই সময় বেদান্ত কোম্পানি, অর্থাৎ নিয়মগিরিতে যে বক্সাইট মাইনিং এর যে কোম্পানি, তারা কিন্তু ভারতবর্ষের প্রতিটা সংবাদপত্রে, তখন সংবাদপত্র আরো অনেক বেশি আজকের থেকে গুরুত্বপূর্ণ ছিল। এই 15 বছরের সংবাদপত্র অনেক কমে গেছে, মানুষের পড়া সংবাদপত্রের পাঠকও কমে গেছে। এখন হয়তো অনেক টিভিতে দেখা যেত। সেটা হচ্ছে পাতাজোড়া বেদান্তর বিজ্ঞাপন। আমার মনে আছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় কালার পেজ বিজ্ঞাপন বেদান্ত, এবং সেটা যে কি কিছু বোঝার উপায় নেই, মানে সেটা একটা মাইনিং কোম্পানি নাকি, শুধু বেদান্ত নামটা রয়েছে, আরো কিছু কথা রয়েছে, আর কিচ্ছু নেই। গোটা একটি ফ্রন্ট পেজ কালার, মানে সেটা আনন্দবাজারের, বুঝতেই পারছেন কত দামি সেটা বিজ্ঞাপন। এবং এটা তারা সারা ভারতবর্ষের সব পত্রিকায় দিচ্ছেন। ওই সঙ্গ ঘোষের ভাষায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, একদম আক্ষরিক অর্থেই মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল মিডিয়ার দিয়ে ওখানে এরকম একটা ঘটনা। কিন্তু আমি ওই খবরটা পড়ে আমার মনে হয় এটা একটা রূপকথার গল্প। উড়িষ্যার কালাহান্ডি আর রায়গড়ার মধ্যবর্তী একটা ছোট্ট পাহাড়, মোটামুটি অ্যাভারেজ 3000 ফুট উঁচু এবং 9 মাইল মতো চওড়া একটি পাহাড় শ্রেণী, বেশিরভাগটাই কালাহান্ডিতে। কালাহান্ডি জেলাটা সম্পর্কে আমাদের শুনলেই প্রথমেই যেটা মাথায় ভেসে ওঠে সেটা হচ্ছে দুর্ভিক্ষে মানুষের মৃত্যু। রাজীব গান্ধীর সময় মনে আছে কালাহান্ডিতে মৃত্যু। কালাহান্ডি, কালো হাঁড়ি, এই ছবিটাও যেন মাথায় ঘোরে, যদিও মানেটা একেবারেই আলাদা। ওটা ছিল কলাহান্ডি, এককালে খুবই সমৃদ্ধ অঞ্চল ছিল ওটা। যাই হোক, তো কালাহান্ডি একটা খুব ঊষর খরাপ্রবণ অঞ্চল। সেখানে এরকম একটি পাহাড় যার নাম নিয়মগিরি, ঘন সবুজ, এবং সেই পাহাড়ে অসম্ভব জীববৈচিত্র্য। সেই পাহাড় থেকে অসংখ্য ছোট ছোট ঝর্ণা নেমে, 22টির ওপর বড় ঝর্ণা আছে, এবং সেই ঝর্ণাগুলো নেমে এসে 2টি প্রধান নদী তৈরি হয়েছে, বংশধারা আর নাগবলি। এবং সেই পাহাড়ে এমন জীববৈচিত্র্য, বিশেষ করে সরীসৃপ প্রজাতি, যার এখনো আজ পর্যন্ত অনেক কিছু ট্যাক্সোনমি, মানে যে বৈজ্ঞানিক যে ভাষায় যে বলে ট্যাক্সোনমি হয়নি। অর্থাৎ নিয়মগিরিকে বলা হয় হার্পেটোলজিস্টস প্যারাডাইস, মানে তাদের কাছে স্বর্গ আর কি এরকম। এবং সেই পাহাড়ের মাথায় বাস করেন একটি জনজাতি, তাদের নাম ডোংরিয়া কন্ধ, ডোংরিয়া কোন্ড, KOND, কন্ধ বলেন স্থানীয়রা। কন্ধ উড়িষ্যার
একটি বড় জনজাতি। উড়িষ্যায় অসংখ্য জনজাতি আছে, প্রায় 22টির উপর জনজাতি আছে, তার মধ্যে কন্ধ একটি প্রধান বড় জনজাতি। কিন্তু কন্ধের মধ্যে নানা রকম ভাগ আছে, এবং এই কন্ধ জনজাতিদের নাম কিন্তু তাদের স্থানের সঙ্গে জোড়া। এই যে বললাম যে রূপকথার সঙ্গে একটা স্থানিক যোগাযোগ থাকে সব সময়, কোথাও শেকড় জড়িয়ে আছে, স্থানের ইয়ে রয়েছে। যেমন সমতলের যে কন্ধ তাদেরকে বলা হয় মাটিয়া কন্ধ, অর্থাৎ যারা মাটিতে কাজ করে, মাটির। সেরকম ঝরনিয়া কন্ধ আছে যারা ঝর্ণার ধারে থাকে। আর এরা হচ্ছেন ডোংরিয়া কন্ধ। ডোঙ্গর মানে হচ্ছে পাহাড়। এই নিয়মগিরি পাহাড়ের মাথাতেই কেবল তাদের বাস, ওপরে। এবং তারা অসম্ভব সুন্দর সেজে গুজে থাকেন আর কি। আপনি যে কোনো কেউ নেট সার্চ করলে দেখতে পাবেন ডোংরিয়া কন্ধদের ছবি। তারা অলংকারে সজ্জিত, পুরুষ নারী নির্বিশেষে। পুরুষেরাও মেয়েদের মতো বড় চুল রাখেন, কানে একাধিক মাকড়ি দুলের মতো পরেন, নাকে তারা রিং পরেন, এবং নানা রকম সারা শরীরে পুঁতি এবং রঙিন হাড় এবং খুব রঙিন পোশাক পরেন। এবং তারা ওই পাহাড়ের মাথায় অত্যন্ত উর্বর সজীব সবুজ পাহাড়ের উপরে তারা চাষ করেন, মূলত ফলমূল চাষ করেন। এবং এই ফলমূল তারা নিচে খুব একটা নামেন না, এই ফলমূলগুলো নিচে বিক্রি করতে নিয়ে আসেন আরেকটি সম্প্রদায়, তারা ঠিক আদিবাসী না, ডোম সম্প্রদায়, ওবিসি শ্রেণীভুক্ত। তারা এই যোগাযোগটা করেন। আর এই ডোংরিয়ারা মোটামুটি 100-র মতো গ্রাম, গ্রাম বলতে খুব ছোট ছোট, কোথাও 5 ঘর, কোথাও 6 ঘর এরকম গ্রাম আছে, এবং এই গ্রামগুলো রয়েছে পাহাড়ের ওপর দিকে। এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। আমরা পূর্বঘাট পর্বতমালা আমরা জানি অত্যন্ত প্রাচীন, হিমালয়ের থেকেও বহু প্রাচীন পর্বতমালা। এবং পূর্বঘাট পর্বতমালা আমরা অনেকেই পাশ দিয়ে গেছি বা দেখেছি। পাহাড়গুলোর মালি পর্বত বলে ওড়িয়া ভাষায়, মানে ওপরটা কিন্তু খুব শার্প নয়, মানে ফ্ল্যাট মতো। এবং সেই ফ্ল্যাটটা হয়েছে দুটি কারণে, কোটি কোটি বছর ধরে জল হাওয়ার কারণে, এবং ওই বেশিরভাগ পাহাড়ের ওপর যেটা ল্যাটেরাইট সয়েল, আসলে বক্সাইট আছে। এই বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকর। বক্সাইট হচ্ছে মাটি, লাল মাটি, এবং স্পঞ্জের মতো তার পোরাস, যার মধ্যে জল ধারণ ক্ষমতা আছে, এবং অ্যালুমিনিয়াম আছে। এবং যেহেতু ওই পাথর, মানে ওই মাটি ক্ষয়প্রবণ, সেই জন্য জল হাওয়াতে ক্ষইতে ক্ষইতে পাহাড়গুলো, ছবি দেখলে দেখবেন ওপরটা যেন একটা খুব মসৃণ একটা ঢাল, কোথাও কোথাও ওপরে সম্পূর্ণ সমতল, এমনকি একটি বড় ফুটবল মাঠের মতো জমি। সেই ওপর দিকে ডোংরিয়ারা তাদের ছোট ছোট বসতিতে থাকেন 100 মতো, এবং মোটামুটি 3000 তাদের জনসংখ্যা, 3000-এর আশেপাশে, সেটা খুব একটা বাড়ে না। তো এই পরিস্থিতিতে ওই নিয়মগিরির যে বক্সাইট, এটা অত্যন্ত দামি, এবং অ্যালুমিনিয়াম আধুনিক কালের, এবং 20 শতাব্দীর যদি লৌহযুগ, তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ আগেকারগুলো হয়, তাহলে 20 শতাব্দী 19 শতকের শেষ থেকেই হচ্ছে অ্যালুমিনিয়াম যুগ। কারণ এই আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন থেকে শুরু করে এরোপ্লেন থেকে শুরু করে মারণাস্ত্র সবেতেই অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়াম তৈরি হয় বক্সাইট থেকে, খুব ক্রুড পদ্ধতি আপাতভাবে। বক্সাইট মাটি, সেখান থেকে অ্যালুমিনা এক্সট্রাক্ট করা হয়, এবং যে বর্জ্যটা বের হয় সেটা অত্যন্ত দূষিত তেজস্ক্রিয় বর্জ্য। আর ওই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম হয়। এবং নিয়মগিরির ওই যে খুব দামি, খুব উঁচু মানের বক্সাইট, সেই বক্সাইটে নজর পড়ে বেদান্ত নামক একটি মাইনিং কোম্পানি, যেটা কিন্তু ভারতীয় কোম্পানি নয়, যদিও নাম বেদান্ত, এটাও খুব মজার। এবং মালিক ভারতীয়, অনিল আগরওয়াল, কিন্তু বেদান্ত হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জের এনলিস্টেড একটি কোম্পানি। এবং তাদের ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকার বিভিন্ন জায়গাতে তাদের মাইনিং ভেঞ্চার্স রয়েছে। তারা, এবং উদারীকরণের পর আমরা জানি 90-এর দশকে উদারীকরণের পর এই ধরনের মাইনিং কোম্পানি, যেটাকে আমরা এক্সট্র্যাকটিভ ইকোনমি বলি, অন্যান্য অর্থনীতি যেখানে ধসে পড়ছে বা শুকিয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের এক্সট্র্যাকটিভ ইকোনমি এটা বাড়তে থাকে। তো এই মাইনিং কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয় দেদার, এবং হতে থাকে। সেই ছাড়পত্র পাওয়া যাবে জেনেই বেদান্ত অত্যন্ত ওভার কনফিডেন্ট,
তারা নিয়মগিরির নিচে লাঞ্জিগড় বলে একটি জায়গাতে তারা একটি রিফাইনারি তৈরি করে, অ্যালুমিনা রিফাইনারি। প্রচুর কোটি, তখন বোধহয় 16,000 কোটি টাকা খরচা করে একটি বিশাল একটি রিফাইনারি। এবং কোথায়? একদম প্রত্যন্ত অনুন্নত অনুর্বর একটি অঞ্চল, যেখানে একটি এরকম সবুজ পাহাড় রয়েছে। এবং তারা আবেদন করে ছাড়পত্র পাওয়ার জন্য, এবং তারা পাবে জেনেই ওই পাহাড়ের ওই লাঞ্জিগড়ে ওটা করার উদ্দেশ্যই হচ্ছে নিয়মগিরির বক্সাইটটাকে নেওয়া, কারণ ওটাতে খরচ কম হবে, কারণ বেশি দূর নিয়ে যেতে হবে না। এবং কনভেয়ার বেল্ট করিডোর তৈরি করে পাহাড়ের মাথায়, যে পাহাড়ের মাথা থেকে একদম বক্সাইট তোলা হবে, তুলে ওটা রিফাইনারিতে আসবে, সেখান থেকে অ্যালুমিনা তৈরি হবে, অ্যালুমিনা চলে যাবে। এই ছিল পদ্ধতি, এবং এইভাবে ইয়ে হয়। এবং তারা প্রাথমিকভাবে ওই খনন শুরু করে পাহাড়ের মাথায়। কিন্তু ওই যে বললাম যে একটি জনগোষ্ঠীর বাস, এবং শুধু তাই না, ওই পাহাড়ের মাথায় ওই ফ্ল্যাট জমি, যেটা বিভিন্ন বন্যপ্রাণী করিডোর, ওখান দিয়ে হাতি, দুটি অভয়ারণ্যে হাতি যাতায়াতের পথ। ওই বনভূমিতে চৌসিঙ্গা হরিণেরা থাকে, এবং এই চৌসিঙ্গা হরিণের মিটিং গ্রাউন্ড হচ্ছে ওইটা, যেখানে সেখানে তারা আসে। এবং এই গোটা নিয়মগিরি পাহাড়টাই ডোংরিয়া কন্ধদের কাছে পবিত্র পাহাড়। তারা মনে করে এটা নিয়ম রাজার বাসস্থান। তাদের দেবতা হচ্ছে নিয়ম রাজা। সেই নিয়ম রাজাকে তারা পুজো করে। এমনকি তাদের সবকিছুর মধ্যে তাদের আচার আচরণ, তাদের পোশাকেও তারা এক ধরনের শাল পরেন, যেখানে ওই পাহাড়ের মোটিভ আছে। মানে তারা মনে করে নিয়ম রাজার জায়গা। এবং তারা প্রতিবাদ শুরু করে যে এটা তারা করতে দেবেন না। তারা কি করে জানতে পারলেন যে এরকম একটা জিনিস হবে, যে তারা এখানে থাকতে পারবেন না? উড়িষ্যায় কিন্তু এর আগেও একাধিক এরকম ঘটেছে। নিয়মগিরির খুব কাছেই দমনজড়ি বলে একটি অঞ্চল, যেখানে নালকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি তার বহু আগে, 20-25 বছর আগে কিন্তু ওইভাবে খনন করে একদম শেষ করে দিয়েছে। মানে নালকোর ওই অঞ্চলে গেলে মনে হয় যেন মঙ্গল গ্রহের মতো, একটি লাল বিশুষ্ক একটি অঞ্চল, যেখানে একটিও গাছপালা থাকে না, যেখানে একটিও মানুষ নেই, কিছু নেই। ডোংরিয়ারা এই আন্দোলনটা শুরু করে, এবং ডোংরিয়াদের সঙ্গে যারা ওই ডোম শ্রেণী, যাদের সঙ্গে একটা পারস্পরিক তাদের সম্পর্ক রয়েছে, সম্পর্কটা অনেকটা আদান প্রদানেরও, সেখানে খানিকটা শোষণেরও ব্যাপার আছে। কারণ ডোংরিয়ারা যে ফসল ফলান সেটা নিচে ওরা বিক্রি করেন, ডোংরিয়ারা পুরোপুরি দাম পান না, কিন্তু শোষণ হলেও তারা একসঙ্গেই থাকেন। এই ডোমরা এবং ডোংরিয়ারা আন্দোলন শুরু করেন। এবং এখানে জায়গা আছে, বুঝতে পারেন এসে। তো দুটি এনজিও এদের পাশে এসে দাঁড়ায়, মূলত অ্যাকশন এইড এবং সার্ভাইভাল ইন্টারন্যাশনাল। সার্ভাইভাল ইন্টারন্যাশনাল যাদের কাজ হলো সারা পৃথিবী জুড়ে যেখানে আদিবাসীরা জীবন শেষ হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া। আর অ্যাকশন এইড যারা ভারতে কাজ করছিলেন তখন, তো তারা পাশে এসে দাঁড়ান, তারা আন্দোলনের স্ট্র্যাটেজিক সাপোর্ট দেন, সরাসরি নয়। এবং অ্যাকশন এইড আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে অ্যাকশন এইড ওই ওদের আন্দোলনের একজন নেতা কুমুটি মাঝি বলে, তাকে তার হয়ে বেদান্তর একটি শেয়ার কেনায়। এবং ওই একটি শেয়ার যে কোনো আপনার যদি রিলায়েন্সের একটি শেয়ার থাকে, আপনি রিলায়েন্সের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু যেতে পারবেন। হ্যাঁ, তো ওই একটি শেয়ারের জোরে, এবং তাকে তারা উড়িয়ে লন্ডনে নিয়ে যায়, এবং লন্ডনে বেদান্তর অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কুমুটি মাঝি, যিনি তার আগে কখনো ভুবনেশ্বরও দেখেননি, যিনি পায়ে চটি পড়েননি, তাকে ওখানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, এবং ওই সব পোশাকে। এবং সেটা একটা বিরাট সেন্সেশন হয়, কারণ ভারতে ওই যে বললাম মিডিয়ার মুখ বন্ধ ছিল, কোনো কিছু জানার উপায় ছিল না। সেটা একটা বিশাল সেন্সেশন হয়। গার্ডিয়ান পত্রিকা কভার স্টোরি করে কুমুটি মাঝিকে নিয়ে, এবং কুমুটি মাঝিকে তার আগে লন্ডন শহর ঘুরে দেখানো হয়। সেখানে সেন্ট পলস ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হয়। কুমুটি মাঝি সেন্ট পলস ক্যাথিড্রাল যারা দেখেছেন জানেন, খুবই প্রচুর দামি পাথর, কাঁচ এবং ধাতুতে সজ্জিত। তা কুমুটি মাঝি বলেন সাংবাদিকদের যে, আচ্ছা তোমাদের ওই সেন্ট পলস ক্যাথিড্রাল, বা নাম সেন্ট পলস ক্যাথিড্রাল উনি বলেননি, দেখলাম সেখানে তো অনেক তোমাদের দেবস্থান, সেখানে তো অনেক দামি দামি পাথর আছে, কাঁচ আছে, তো তোমরা ওটা ভেঙে ফেলছো না কেন? ওটা ভেঙে ওগুলো বার করে নিতে পারো, ওটা তো একটা খুব দামি জিনিস ওখানে অকারণে আটকে রয়েছে। ঠিক যে যুক্তিতে দেওয়া হয়েছিল যে ওখানে প্রচুর দামি বক্সাইট রয়েছে, যেটাকে
তুললে প্রচুর সমৃদ্ধি হবে। এবং সেটা একটা খুব বড় খবর হয়। গার্ডিয়ান একটা কার্টুনের মতো একটা স্কেচ ছাপে যে সেন্ট পলস ক্যাথিড্রালে ওই হ্যামার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, এবং যেটা বোঝাই যায় মানে ব্রিটিশদের কাছে ওটা একটা সাংঘাতিক শক সেটা, এবং এটা খুব বড় একটা সেন্সেশন তৈরি হয়। এগুলো সবই কিন্তু হচ্ছে ভারতের বাইরে, ভারতে নয়, কোনো খবরই নেই। এবং এই বেদান্তর যে ফান্ডিং এজেন্সি, দুটো বড় ফান্ডিং এজেন্সি, নরওয়েজিয়ান পেনশন ফান্ড এবং চার্চ অফ ইংল্যান্ড, যাদের টাকা লগ্নি ছিল, তারা তো স্টক এক্সচেঞ্জে টাকা খাটায়। এরা তো অত্যন্ত ধনী কতগুলো সংস্থা, বিশেষ করে ধর্মীয় পাশ্চাত্যের এই মানে খ্রিস্টীয় সংগঠনগুলি প্রচুর ধন সম্পত্তির অধিকারী, এবং তারা স্টক এক্সচেঞ্জের শেয়ারে টাকা খাটান। তো বেদান্ততে তাদের লগ্নি ছিল, বড় বিনিয়োগ ছিল। এরকম একটা জনগোষ্ঠী শেষ হয়ে যাবে, এবং সেই সময় যে কোনো কারণে হোক UPA 1 এর আমলে, যেখানে বিভিন্ন পার্টির ছিল, বামপন্থীরা ছিল, এবং সেখানে তাদের একটা সক্রিয় ভূমিকাও ছিল। খুব ভালো একজন ব্যুরোক্র্যাটকে পাঠানো হয় NC সাক্সেনা, যিনি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে উনি এসে বলেন যে না, এই বক্সাইট খনিটা যদি হয় তাহলে এই মানুষগুলো বাঁচবে না। এরা এইখানেই থেকে অভ্যস্ত, এরা আর কোথাও নেই পৃথিবীতে। ডোংরিয়া কন্দরা শুধুমাত্র এই নিয়মগিরির ওপর, এটাই এদের হ্যাবিট্যাট, এরা এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে, এদের ধর্মবিশ্বাস এই জায়গাটার সঙ্গে রয়েছে, এবং এরা পৃথিবী দেখেনি, এরা নিচে কখনো নামেনি। ফলে এই বক্সাইট খনিটা হলে এই মানুষ, এই জনগোষ্ঠীটা হারিয়ে যাবে পৃথিবী থেকে। এইটা একটা ভীষণ এর একটা প্রভাব পড়ে ইউরোপে। এবং ওই যে বললাম যে নরওয়েজিয়ান পেনশন ফান্ড এবং চার্চ অফ ইংল্যান্ড, তারা তাদের লগ্নি তুলে নেন, এবং বেদান্তর উপর চাপ সৃষ্টি হতে থাকে। এটা আন্তর্জাতিক স্তরের চাপ। এবং এরকম সময়তেই জেমস ক্যামেরুন একটি ছবি করেন আফতার বলে, হয়তো অনেকেই দেখেছেন, যেখানে কিন্তু এই নিয়মগিরির গল্পটাই কিন্তু একটু অন্যভাবে সেখানে এসছে। অর্থাৎ এরকম একটা আন্তর্জাতিক খবর তৈরি হয়, একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়, এবং সেই চাপটা ঘুরে UPA সরকারের ওপর এসে পড়ে। সেই সময় ইনসিডেন্টালি পরিবেশ মন্ত্রী ছিলেন জয়রাম রমেশ, যিনি অত্যন্ত শিক্ষিত। আদারওয়াইজ মানে তার রাজনীতি নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে, কিন্তু তার এই ব্যাপারে তার জ্ঞান এবং শিক্ষা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। জয়রাম রমেশের ইয়েতেই, মূলত উদ্যোগেই এবং আন্তর্জাতিক চাপে 2011 সালের বোধহয় ওই গোড়ার দিকে নিয়মগিরির বক্সাইট মাইনিং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তো এই খবরটা আমি, এই গোটা জিনিসটা ওই বললাম একটি EPW-তে একটি 1.5 পাতার লেখা পড়ে আমি চমকে উঠি এবং জানতে পারি, এবং এটা আমার মনে এটা একটা রূপকথা। এই ভারতবর্ষে এরকম একটা জিনিস ঘটছে, আমরা কেউ জানতে পারছি না। একদল নিরক্ষর মানুষ, 1003 মতো একদম, এবং তারা প্রিমিটিভ ট্রাইব হিসেবে স্বীকৃত সংবিধানে, একটা জনজাতি, যাদের মধ্যে কোনো বিখ্যাত নেতা নেই, মেধা পাটেকর বা অরুন্ধতী রায়ের মতো, যেটা আমরা অন্য আন্দোলনে দেখি। কোনো রাজনৈতিক দল যাদের পাশে নেই, শুধুমাত্র একটি NGO তারা কিছু স্ট্র্যাটেজিক সাপোর্ট দিয়েছে, এবং এই মানুষগুলো তাদের এবং ধর্মস্থান দেখিয়ে, ধর্মে এড়িয়ে দেখিয়ে, এবং দুটি সাংবিধানিক রক্ষা কবচকে ব্যবহার করে। একটি হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট, যেটা 2006 সালে চালু হয়, এবং তার আগে 9-এর দশকের বোধহয় 96-97 সালে আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে পেসা বা পঞ্চায়েত এক্সটেনশন অফ শিডিউলড এরিয়াস অ্যাক্ট। অর্থাৎ যেখানে এরকম আদিবাসী অঞ্চলে কোথাও একটা শিল্প বা ওরকম একটা কিছু বড় কিছু খনি বা শিল্প করতে গেলে স্থানীয় মানুষের অনুমতি ছাড়া করা যাবে না, যেটা ভায়োলেট করেছে বেদান্ত। তারা কিন্তু স্থানীয় মানুষদেরকে করেনি। তারা বলেছে আমরা রিহ্যাবিলিটেট করবো, আমরা ওদের বসতি তারা বানাতেও শুরু করেছিল ইত্যাদি। তো এরকম একটা জিনিস করে একটা এত বড় একটা কোম্পানি, একটা বহুজাতিক একটা, এবং তাদের পেছনে রাজ্য সরকার রয়েছে, তখন নবীন পট্টনায়কের সরকার তার পাশে রয়েছে, কেন্দ্র সরকারও অবশ্যই রয়েছে কোনো একটা ভাবে। এই বেদান্তর বোধহয় একজন ডাইরেক্টর ছিলেন চিদম্বরম সেই সময়। তো এরকম একটা জিনিস ঘটিয়ে ফেলা যায়, এটা একটা রূপকথা বলে আমার মনে হয়। এবং আমি একেবারেই সাহিত্যের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞান বা পরিবেশবিদ্যা বা সবের নই। আমাকে গল্প টানে, রূপকথা টানে, মানুষের গল্পের টানে আমি যাই। তো আমি সেখানে যাই, আমি খুব ডিটেলে যাচ্ছি না, ওই যে বললাম এটা নিয়ে আমি একটা আস্ত বই লিখেছি। তো এবং সেখানে গিয়ে আমি চাক্ষুষ করি, আমি সেই মানুষদের
সংস্পর্শে মানে সঙ্গে আমার যোগাযোগ ঘটে, কিছু বন্ধু এবং বিভিন্ন কানেকশনের মারফত। এবং সেই সময় পরিবেশটাও খুব উত্তপ্তই ছিল, খুব একটা ভালো, আমাদের কিছু খারাপ অভিজ্ঞতাও হয় সেখানে, এবং আশ্চর্য অভিজ্ঞতা হয় ওই মানুষদের, ওই ডোংরিয়াদের গ্রাম সেখানে থাকা এবং তাদের সঙ্গে, বিশেষ করে তাদের ওই পাহাড়ের মাথায় যে পবিত্র বনভূমি, যেটা এখনো আমি চোখ বন্ধ করলে এত বছর বা আমি তারপর আর আশেপাশে গেছি, আমি রায়গড়া বা কালাহান্ডিতে গেছি, ভবানীপাটনা যেটা কালাহান্ডির জেলা সদর সেখানে গেছি। এদের কয়েকজন নেতার সঙ্গে আমার পরবর্তীকালেও যোগাযোগ থেকেছে। লিঙ্গরাজ আজাদ বলে একজন বামপন্থী নেতা, অনেকেই হয়তো তার নাম জানবেন, তিনি বিভিন্নভাবে ছিলেন, তাদের সঙ্গে গেছি। কিন্তু আমি আর ওই নিয়মগিরিতে যাইনি, যাওয়ার সুযোগ ঘটেনি। কিন্তু সেই নিয়মগিরি চোখ বন্ধ করলে আমি দেখতে পাই ওই পাহাড়ের মাথায় সেই মানে বন বলতে আমরা যেটা বুঝি উঁচু উঁচু ময়ূরও, সেটা কিন্তু পাহাড়ের ওপরে নেই। পাহাড়ের ওপরটা অনেকটা ফ্ল্যাট, খুব কিছু শ্রাবস আছে, আর ওই যে বললাম স্পঞ্জের মতো মানে অসংখ্য সরু সরু জলধারা নালিকার মতো বইছে এবং একটা তিতির করে শব্দ হচ্ছে সারাক্ষণ। এবং আমাকে কুমুটি মাঝি, যিনি ওদের নেতা, যিনি সেই বিখ্যাত নেতা, তিনি আমায় দেখিয়েছিলেন, আমায় কান পেতে বললেন, শোনো কান পেতে। তো কান পেতে সেই শব্দটা আমার মনে পড়েছিল ওই হিমেনেথের কবিতায় পড়েছি। হিমেনেথ ছিলেন মেষপালক, পশুপালক, এবং সেই গরুর পিঠে কান দিয়ে ঘুমিয়ে পড়তেন, এবং সেই গরুর পাঁটে দুধ চুইয়ে আসার যে একটা শব্দ নাকি শুনতে পেতেন। আমি জানি না সে শব্দ কেমন, কিন্তু আমার মনে হয়েছিল এই শব্দটা বোধহয় এরকমই হবে আর কি। এইরকম একটা স্থান যেখানে অসংখ্য নানা রকম গাছপালার হার্বস রয়েছে। এবং আমাকে কুমুটি মাঝি, ওরা ব্লাস্টিং করেছিল, ব্লাস্টিং করে কিছু মাটির ভেতর থেকে মানে লাল মাটি, ল্যাটেরাইট মাটি কুমুটি মাঝি তুলে দেখিয়েছিলেন, বলছেন দেখো এই হচ্ছে নিয়ম রাজার এটা মাংস, এটা আমাদের এই পাহাড়টা আমাদের দেবতা, এটা হচ্ছে দেবতার মাংস। এই যে বন দেখছো, এই বনে অসংখ্য গাছগাছরা, ঔষধি ভেষজ গাছগাছরা রয়েছে, যেগুলো আমরা আমাদের কিছু অসুখ বিসুখ হলে আমরা এটা খেয়ে বাঁচি। আমাদের পূর্বপুরুষেরা এটা ব্যবহার করতেন, আমরা করছি, আমাদের পরের প্রজন্ম করবে। কিন্তু